অভিষেক বন্দ্যোপাধ্যায় শামীম আমিরকে খুঁজে পেলেন কি করে? তারা যেখানে প্রচারে যেত আমরা সঙ্গে সঙ্গে থাকতাম। ডায়মন্ড হারবার মডেলটা মানেটা কি? কল্পতরু ভারতবর্ষে আর কোনো এমপি এরকম ভাবে বলে আমার মনে হয় না। আমার কাছে ডায়মন্ড হারবার মডেলের আলাদা একটা ব্যাখ্যা আছে। বলার সঙ্গে সঙ্গে রেসপন্স, মানুষের জন্য কাজ করার পরে যে স্যাটিসফ্যাকশন, পারফর্ম করতে পারলে থাকবে, পারফর্ম না করতে পারলে তাকে সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে। দাদা তো পুরো আমার আইডল, আমি তো পুরো দাদাকে দেখি সবকিছু রাজনীতি করা। মগরাহাট মানে আমরা বলতাম ডাকাতের জায়গা। 2011 সালের পর সবকিছুতে পরিবর্তন। শামীম আমির নাকি ঘুমোয় না, সারা রাত জেগে থাকে। প্রথম থেকেই আর কি একটু লেট নাইটে ঘুমাই। টিম অভিষেকের মডেল মানে হচ্ছে আন্ডার 40 মডেল। ডায়মন্ড হারবার মডেলের ফিটনেসটাও কি একটা ফ্যাক্টর? ডায়মন্ড হারবার মডেল কিন্তু এই শামীমের মুখটা। নমস্কার, আমি এখন রয়েছি ডায়মন্ড হারবারে, আর আমার সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওয়ান অফ দ্য কমান্ড্যান্ট মানে সেনাপতি শামীম আহমেদ। মগরাহাট পশ্চিমের তৃণমূল প্রার্থী শামীম, কিন্তু শামীমের আরও অনেক একটা বৃহত্তর পরিচিতি রয়েছে। সেটা হলো যে শামীম শুধুমাত্র মগরাহাট পশ্চিমের প্রার্থী নন, তার অধীনে রয়েছে ডায়মন্ড হারবার আসনটিও এবং হচ্ছে মহেশতলা আসনটি। এই তিনটি আসনের কোঅর্ডিনেটর হচ্ছেন শামীম। খুব কম বয়স, কত হবে শামীম? 32-33 ওরকমই বয়স। তো এই বয়সে তিনটি আসনের কোঅর্ডিনেটর। আর আমরা কি জানি? আমরা জানি ডায়মন্ড হারবার মানেই হচ্ছে ডায়মন্ড হারবার মডেল, সেবাশ্রয়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে সেবাশ্রয় ক্যাম্প, তার ওয়ান অফ দ্য আর্কিটেক্ট, স্থপতি বলা যেতে পারে শামীমকে। এবং শামীম যে বিশাল সেবাশ্রয় ক্যাম্প 3 মাস ধরে চালিয়েছেন, সেটার একটা এত সমাদর হয়েছে অভিষেকের তরফ থেকে। তো সেটা নিয়েও আমরা শামীমের কাছ থেকে জানবো যে শামীম, আপনি পারলেন কি করে এত বড় ক্যাম্প? মানে আমাদের এখনো পর্যন্ত ধারণা যে ডায়মন্ড হারবার, মগরাহাট মানে একটা প্রান্তিক জায়গা। তো সেই প্রান্তিক জায়গা থেকে উঠে আসা একজন তরুণ নেতা, তার ভাবনা এত বড় হয়। টোটাল কনসেপ্টটা তো অভিষেকদা ছিল যে সেবাশ্রয় ক্যাম্প করতে হবে। তো আমরা আমাদের মডেল ক্যাম্প যেটা আর কি, সেটা আমরা আমাদের মতো করে করেছিলাম। প্রত্যেকটা বিধানসভার যারা নেতৃত্ব আছে তারা তাদের মতো করে প্রত্যেকটা মডেল ক্যাম্প করেছিল, এবং প্রত্যেকটা মডেল ক্যাম্পই খুব সুন্দর হয়েছিল এবং খুব ভালো হয়েছিল। এবং আমাদের ডায়মন্ড হারবারের যে মডেল ক্যাম্পটা হয়েছিল সেটা দোতলা মডেল ক্যাম্প হয়েছিল। এবং দোতলা মডেল ক্যাম্প, হ্যাঁ, এটা তো আরেকবার বলতে হবে, কেউ যদি মিস করে গিয়ে থাকে যে দোতলা মডেল ক্যাম্প মানে দেখতে মনে হচ্ছে যে একটা মানে একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল। একদমই তাই, কারণ সেবাশ্রয়ের যেটা কাজ আর কি, আমরা সেবাশ্রয়ের মাধ্যমে তো মানুষকে পরিষেবা দিয়েছি। আমার সাংসদ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সেবাশ্রয়ের মাধ্যমে যারা একদম প্রান্তিক গ্রামের মানুষ, যারা ওষুধ ফ্রিতে দেওয়া থেকে আরম্ভ করে টেস্ট, যে কোনো মূল্যবান টেস্টগুলো যেগুলো হয়তো হসপিটালে সেই মুহূর্তে সম্ভব হয় না সব সময়, তো সেইগুলো করাবার ব্যবস্থা করেছিলেন উনি। এবং ইভেন এরকমও জটিল রোগ ছিল যেগুলোর অপারেশন ওয়েস্ট বেঙ্গলে হয় না, তো সেগুলোর জন্য উনি বাইরে অন্য রাজ্যেও পাঠিয়েছিলেন তাদেরকে আর কি ট্রিটমেন্টের জন্য, অপারেশন বা ট্রিটমেন্টের জন্য। তাই এটা একটা বড় ব্যাপার। মানে আপনার যে ধরুন এই যে 3টে বিধানসভা, আনুমানিক কতজন এই সেবাশ্রয়ের সুবিধা পেয়েছেন? দেখুন, আমাদের ডায়মন্ড হারবার এবং বিধানসভা এবং মহেশতলা বিধানসভা এক নাম, দ্বিতীয় বিধানসভায় প্রায় হচ্ছে আপনার ধরুন ফার্স্ট সেবাশ্রয়ে আমার বিধানসভাতে প্রায় 2.5 লাখের উপরে, আর আপনার মহেশতলাতে প্রায় 1.5 লাখের কাছাকাছি, মানে 4 লাখ পার থেকে। সেকেন্ড যেটা ফেজ হলো 2025 সালে, সেটাতেও প্রায় 2 আর প্রায় 1.25 মানে 3.5-এর মতো প্রায় কাছাকাছি। প্রায় তার মানে আমি প্রায় 7 লাখ মানুষ আর কি দুটো ফেজ আর কি 2 বছরে আর কি তাই আমাদের বিধানসভাতে। তো দুটো বিধানসভা, তার মানে হচ্ছে যে দুটো বিধানসভায় পশ্চিমবঙ্গে এক একটি বিধানসভায় 2.5 লাখ থেকে 2,70,000 2,80,000 ভোটার। শামীম যে ফিগার দিচ্ছে তার মানে হচ্ছে যে এই দুটো বিধানসভায় মোটামুটি ভাবে প্রান্তিক এলাকায়, পঞ্চায়েত এলাকায় প্রায় প্রতিটা মানুষকে স্পর্শ করে গেছে। এইটা একটা মডেল, যেটাকে আমরা বলি যে মাছ ডিসকাসড একটা ডায়মন্ড হারবার মডেল। তো ডায়মন্ড হারবার মডেল মানে তো শুধুমাত্র সেবাশ্রয় নয়। আমি জানি সুব্রত মুখোপাধ্যায় যখন পঞ্চায়েত মন্ত্রী ছিলেন, তখন সুব্রত আমায় বলেছিলেন যে ডায়মন্ড হারবার মডেল মানে হচ্ছে যে প্রায় প্রতিটা পাড়ায় একটা নলকূপ বসাতে হবে, এবং সেখানে তার একটু সমস্যাও হচ্ছিল যে সব কিছু নিয়ে গিয়ে ডায়মন্ড হারবারে করা। আপনার কাছ থেকে আমি জানতে চাইবো শামীম, যে ডায়মন্ড হারবার মডেলটা মানেটা কি? মানে ডায়মন্ড হারবারে কি হয়েছে এই মডেল ডেভেলপমেন্টের মডেলটা? ডায়মন্ড হারবার মডেল মানে সব ন্যূনতম যেসব জিনিস লাগে আর প্রয়োজনীয় জিনিস, সেগুলো আর কি আমার সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় করে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটাই ডায়মন্ড হারবার মডেল। কারণ হচ্ছে আপনারা দেখবেন না, আমি উপাদানগুলো জানতে চাই, মানে রাস্তা কেমন হয়েছে সেটাই বলছি আর কি। আপনারা দেখেছেন
যে প্রথমে হচ্ছে যেটা আর কি এক সময় আর কি 2014 সালের আগে, মানে আমার সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ক্যান্ডিডেট এখানে হন, তার আগে দাদা নিজেই যখন 2014 প্রচারে গিয়েছে, ভাঙা রাস্তায় সাইকেল চালিয়ে, ঠিক আছে, বাইক নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় আমরা প্রচার করিয়েছি 2014-তে। তো তখন দাদা নিজেই দেখেছে যে রাস্তাঘাটের অবস্থা ততটা ভালো নয় ডায়মন্ড হারবারে, কারণ তার আগে বামফ্রন্ট সরকারের সেরকম ভাবে রাস্তাঘাট ডেভেলপমেন্টের কথা বা ডেভেলপমেন্ট সেরকম ভাবে হয়নি। যার ফলে দাদা যখন এমপি হয়ে ফার্স্ট দিতে আসে আর কি, রাস্তাঘাট এবং পানীয় জলের সমস্যা ছিল। একটা গ্রামে হয়তো একটাই নলকূপ ছিল, প্রত্যেকটা হয়তো দেখা যাবে 5টা পাড়া একটা গ্রামের মধ্যে, সেখানে একটা নলকূপে সব গ্রামের লোকজন এক জায়গায় দীর্ঘ লাইন দিয়ে তারপরে জল নিতে হতো। তো দাদা এসে 5টা পাড়াতে 5টা টিউবওয়েলের প্রথম ব্যবস্থা করে দিলেন, ঠিক আছে। মানে এই ধরনের ডেভেলপমেন্ট, একদম প্রান্তিক লেভেলের মানুষ যেসব জিনিসগুলো আর কি ন্যূনতম তাদের চাহিদা ছিল সেগুলো যাতে পায় আর কি, সেরকম ভাবে ব্যবস্থা করা। তো শুধু এটা নয়, তার পরবর্তীকালে আপনারা জানেন কোভিড পিরিয়ডে কল্পতরু, যারা সেই সময় সকলে বাড়ি থেকে লকডাউনের সময় বাড়িতে বসে আছে, কাজ নেই, মানুষের আবার সেই চাল ডাল তুলতে পারেনি তারা সেরকম ভাবে। তো সেই রকম একটা সিচুয়েশনে দাদা যখন আর কি কল্পতরু করলো কি, একটা ফোন নাম্বার দিল, যে ফোন করে খাবার চাইবে, দুইজনের কথা বলবে, তাদের বাড়িতে আমরা যারা আর কি আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছি, তারা বাড়িতে গিয়ে খাবার পৌঁছে দেওয়া। এই যে ইউনিক কনসেপ্ট, এটা একমাত্র ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে হতে সম্ভব। সেই জন্যই ডায়মন্ড হারবার মডেল। না, আমার কাছে ডায়মন্ড হারবার মডেলের আর একটা ব্যাখ্যা আছে, আমি সেটাতে বলবো, এই প্রসঙ্গেই বলবো। শুধু এইটুকুনি আমি জানতে চাইবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় শামীম আহমেদকে খুঁজে পেলেন কি করে? হয় না, দেখুন, এই চত্বরে 7খানা বিধানসভা ওনার লোকসভা কনস্টিটুয়েন্সির মধ্যে, তার মধ্যে একজন শামীম আহমেদকে খুঁজে নিয়ে 3টে বিধানসভার কোঅর্ডিনেটর করা, এটার জন্য শামীম আহমেদের মধ্যে কিছু একটা আছে যেন খুঁজে পেয়েছে। তো খুঁজে পেলেন কি, কেমিস্ট্রিটা কি? না, আমরা হচ্ছে আমি যখন 2009, 10, 11 দিকে কলেজে পলিটিক্স করা থেকে আরম্ভ করে স্টুডেন্ট পলিটিক্স করছিলাম। তারপরে 2013 সালে পঞ্চায়েতের আগে আর কি আমাদের ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের আর কি পঞ্চায়েত শুরু করলাম। মানে আমরা তখন একদম ওই ফ্ল্যাগ মারা, পোস্টার মারা, ঠিক আছে, ফ্লেক্স লাগানো, তারপরে অন্যান্য বিভিন্ন অঞ্চলে ঠিক মতো মালপত্র পৌঁছচ্ছে কিনা এবং সেগুলো ঠিকঠাক মতো মারা হচ্ছে না, যদি না মারা হয় আমরা নিজেরা গিয়ে বা ছেলেদের দিয়ে পাঠিয়ে সেগুলো করানো, এই লেভেলের কাজ করছিলাম, ঠিক আছে। তো দাদা যখন তারপর পঞ্চায়েত ভোট হয়ে গেল, দাদা যখন ক্যান্ডিডেট হলেন, আমরা সেই সেম, মানে দাদা যেখানে প্রচারে যেত আমরাও সঙ্গে সঙ্গে থাকতাম, এখানে এটা আমাদের নেই, এটা এমপি হয়ে আসার পরে দাদা এটা করে দিতে হবে, এইখান থেকে শুরু আর কি। সেখান থেকেই আমাদের চেনা, সেখানের থেকে পরিচিতি, তারপরে আস্তে আস্তে কাজের মাধ্যমে দাদার কাছে আসা। না, আমার ডায়মন্ড হারবার মডেল নিয়ে এবার আমার ব্যাখ্যাটা বলি। আমি যেটা দেখছি, ডায়মন্ড হারবার মডেল কিন্তু এই শামীমের মুখটা কেন বললাম, তার কারণ হচ্ছে তৃণমূলের মধ্যে যখন একটা বৃদ্ধতন্ত্র জাপিয়ে বসছে, এবং আমরা সবাই দেখেছি, অনেকেরই আমাদের স্মৃতি দুর্বল, আমরা রিসেন্ট টাইমস অনেক কিছু মনে রাখি না, কিন্তু দেখবেন যে লোকসভা ভোটের আগে একটা তর্ক শুরু হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের মধ্যে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে 70 বছর বয়স যারা পেরিয়ে গেছে তাদের আর এমপি এমএলএ হওয়া দরকার নেই, কারণ হচ্ছে যে রাইটলি সেড, আমিও মনে করি সেটা ঠিক, যে 70 বছর বয়স পেরিয়ে গেলে তার কর্মক্ষমতা স্বাভাবিকভাবে কমে যায়। 40-45 বছর বয়সে একজন মানুষ যতটা দৌড়ে বেড়াতে পারে, এবং আলটিমেটলি তো জনপ্রতিনিধি কাজ হচ্ছে মানুষের কাছে পৌঁছানো। তো এই যে থিওরিটা যে ক্যাচ দেম ইয়ং, শামীমের মুখটার কথা দেখার এই কারণে জন্য বললাম, এটাই হচ্ছে ডায়মন্ড হারবার মডেল। আপনি বলুন শামীম, আপনাদের এই যেখানে টিম অ্যাভারেজ এজ কত? আন্ডার 40। ডায়মন্ড হারবার মডেল মানে শুধুমাত্র যে ডেভেলপমেন্ট মডেল তা নয়, ডায়মন্ড হারবারের যে পলিটিক্যাল মডেল, সেই পলিটিক্যাল মডেল এবং টিম অভিষেকের মডেল মানে হচ্ছে আন্ডার 40 মডেল। এটাও কিন্তু একটা ডায়মন্ড হারবার মডেল। এবং সত্যি যদি আজকে ডায়মন্ড হারবার একটা ল্যাবরেটরি হয়, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ডায়মন্ড হারবার যদি ল্যাবরেটরি হয়, তাহলে আগামী দিনে শুধুমাত্র এই উন্নয়নের ডায়মন্ড হারবার মডেল কিন্তু অন্য জায়গায় ছড়াবে না, এই যে আন্ডার 40 মডেলও ছড়াবে। এই কারণে আমি শামীমের মুখটার দিকে কথা বললাম। শামীম, এবং সবচেয়ে ইন্টারেস্টিং যেটা হলো, আমি শামীমকে এক সময় জিজ্ঞাসা করেছিলাম যে সারাক্ষণ তুমি এই যে মুখে হাসি লেগে থাকা, এটাও কি ডায়মন্ড হারবার মডেল? অবশ্যই, মানুষের জন্য কাজ করার পরে যে স্যাটিসফ্যাকশন, সেটার জন্যই স্বাভাবিক ভালো লাগা থাকে, তার জন্য একটা মুখে হাসি আসে স্বাভাবিক, মানুষের জন্য এটা কাজ করার জন্য। তোমাদের এই যে দাদাকে কিভাবে দেখো? দাদা তো পুরো আমার আইডল, আমি তো পুরো দাদাকে দেখি সবকিছু রাজনীতি করা বা আমার যা কিছু এখনো পর্যন্ত রাজনৈতিক
যতটুকু পরিসর আমি কাজ করতে পেরেছি সেটা দাদাই আমাকে করিয়েছে, দাদার প্রতিই আমি করেছি এবং যেটুকু যা করেছি সেটুকু অভিষেকদার জন্যই পসিবল হয়েছে। কারণ এরকমভাবে মানুষের দরবারে দূরে দূরে পৌঁছে যাওয়ার ব্যাপার, এটা একমাত্র অভিষেকদা না থাকলে সম্ভব হতো না। কারণ এর আগে যেরকমভাবে রাজনীতি হতো ডায়মন্ড হারবারের উপরে আমরা দেখা আর কি, যেরকম আমরা যখন পঞ্চায়েত ভোট করিয়েছি তখন ওই বছরের একটা টাইম ইলেকশনের সময় আমরা আর কি যেতাম ভোট চাইতে মানুষের কাছে। এখন সারা বছর এখন সারা বছর আমরা কোনো না কোনো অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকি এবং পুরোটাই আমার অভিষেকদা কন্ট্রোল করেন এবং বলেন যে কোনো কিছু একটা দিলেন যে এটা নিয়ে তোমরা যাও বাড়িতে মানুষের, তাদের সুবিধার কথা শোনো, তাদের কি অসুবিধা আছে শোনো, তারা কি বলছে দেখো, সেগুলো আমরা সমাধান করবো, সেগুলো তোমরা লিখে নিয়ে এসো কাগজে খাতা করে লিখে নিয়ে আমাকে দাও, আমি সেগুলো সমস্যার সমাধান। তার মানে ডায়মন্ড হারবার মডেল হচ্ছে একটা পেশাদার প্রফেশনাল মডেল যেটা পারফরমেন্স মেট্রিক্সে কাজ করে। তার মানে হচ্ছে যে প্রতিটা ডায়মন্ড হারবার মডেলের যে প্রতিটা কর্মী, নেতা কর্মী, কোঅর্ডিনেটর, বিধায়ক, তাদের প্রত্যেকের একটা পারফরমেন্স মেট্রিক্স মেনটেন করতে হয়। পারফর্ম করতে পারলে থাকবে, পারফর্ম না করতে পারলে তাকে সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে। এটাও কিন্তু ডায়মন্ড হারবার মডেল। একদমই তাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন জিনিসটা সবচেয়ে আপনার ভালো লাগে? দাদার ডাইনামিক, হ্যাঁ, যেসব চিন্তা ভাবনা থিঙ্কিং, আমি তো মানে ভারতবর্ষের আর কোনো এমপি এরকম ভাবে বলে আমার মনে হয় না, বা কোনো নেতা এরকম ভাবে বলে মনে হয় না। মানে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার যে প্রবণতা বা তার জন্য যা যা করা, যেরকম এক দেখা অভিষেক একটা ফোন নাম্বার উনি দিয়েছেন, যে ফোন নাম্বারে ফোন করলে সাধারণ মানুষের যদি একটা হসপিটালে সিট না পায়, বেড পাচ্ছে না, দাদাকে ফোন করে বলা। যদি কারোর বাড়ির সামনে রাস্তা খারাপ হয়ে গিয়েছে, দাদাকে ফোন করা। শুধু ফোন করে বলা মানে যে বললো কাজ হলো না এরকম নয়, বলার সঙ্গে সঙ্গে রেসপন্স। এবং সেই কাজ করি যতক্ষণ উনি করবেন ততক্ষণ পর্যন্ত আমাদেরকে বলে যে এই কাজগুলো আর কি তোমরা কি আছে দেখে বলো, ভিজিটে যাও, দেখো, ওখানে প্রয়োজন হলে আমরা করে দেবো। এবং কি বলবো, মানে ডায়মন্ড হারবার বাসে প্রত্যেকটা মানুষই দাদা এক ডাকে অভিষেকে ফোন করে এবং তার ফল পেয়েছেন। কারো রাস্তা সেগুলো পথস্থিত আমরা করিয়েছি, জলের লাইন লাগবে জলের লাইনের কাজ করিয়েছি, প্রত্যেকটা জিনিস, ঘর লাগবে ঘরের ব্যবস্থা করেছি। আমি যে শামীম আহমেদকে দেখছি, আমরা ছোটবেলা থেকে যেরকম পশ্চিমবঙ্গে বা সর্বভারতীয় স্তরে যেরকম নেতা মন্ত্রী দেখে এসেছি, সাদা কুর্তা পাজামা বা পশ্চিমবঙ্গে একসময় ধুতি পাঞ্জাবি, এই যে শার্ট প্যান্ট, হাতে হুপ, একটা মানে হেলথ অ্যাপ লাগানো একটা ঘড়ি, এটা কিন্তু এটা তো একটা অভিষেকের পুরো দেখা। মানে অভিষেকের যে টিম অভিষেক, তাদেরও কি এটা ড্রেস কোড? না, সেরকম ব্যাপার নয়, মানে পাঞ্জাবি পরার প্রয়োজন হলে পরি, তবে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি। কিন্তু এই যে হুপ, অভিষেকের হাতেও পড়তে কিছু হুপ, তার মানে কি টিম অভিষেক ডায়মন্ড হারবার মডেলের ফিটনেসটাও কি একটা ফ্যাক্টর? হ্যাঁ, একদম। আমি নিজেই ভলিবল খেলি, রেগুলার বেসিসে ভলিবল খেলতাম। লাস্ট এই ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পরে আর কি রাত্রে আমি টাইম পাচ্ছি না, রাত 9টা-10টার পরে আমরা খেলতাম আর কি। তো তারপরে জিমও করতাম। তো এখন এই মুহূর্তে হয়তো পসিবল হচ্ছে না, তো এটা একটা কন্টিনিউয়াস করতাম আমরা, তো সেই জন্য আর কি। মানে আমরা অভিষেককেও দেখি যে ফিটনেস ফ্রিক। অভিষেক মাঝখানে একবার একটা ইনস্টাগ্রামে ছবিও পোস্ট করেছিল। তার মানে ডায়মন্ড হারবার মডেলে কিন্তু ফিটনেসটাও একটা পার্ট। শরীর ভালো থাকলে মন ভালো থাকবে, মানুষের জন্য কাজ করার সাথে তো এনার্জি পাবো। আর ফুটবল খেলতেন ছোটবেলায় খেলতাম। এখন কোন দলকে সাপোর্ট করেন? ডায়মন্ড। এটাই আমি শুনতে চাইছিলাম, আর কোনো কারণ না। আমি এটাই শুনতে চাইছিলাম যে ডায়মন্ড হারবার এফসি। এবার আমি মগরাহাটের প্রসঙ্গে আসি। শামীম, আমরা ছোটবেলা থেকে বা আমরা যখন কলেজেও পড়ি বাম জমানায়, তখন মগরাহাট বলতে আমরা ভয় পেতাম। মগরাহাট বলতে ভয় পেতাম। মগরাহাট মানে হচ্ছে, কিছু মনে করবেন না, নিজের জায়গা নিয়ে যদি কেউ বাজে কথা বলে আমাদের গায়ে লাগে। এই কথা আপনার গায়ে লাগতে পারে। মগরাহাট মানে আমরা বলতাম ডাকাতের জায়গা। মগরাহাট মানে শেখ সেলিম। এবং সন্ধ্যের পরে ডায়মন্ড হারবার লোকালে উঠবো না, এটা তো ছিল, স্বীকার করবেন। সেই মগরাহাট আর আজকের মগরাহাট, ডিফারেন্সটা কোথায়? 2011 সালের পরে এখানে যে ক্রাইম জোন আপনি যেগুলো বলছিলেন আর কি, সেগুলো আমরাও যখন ছোট ছিলাম আর কি তখন শুনতাম, ঠিক আছে। কিন্তু ভয় পেতেন? মানে এরকম ব্যাপার আর কি, যে এগুলো শুনতাম, মানে সিপিএম আমলে এগুলো হয়েছে, তো ডাকাত, হ্যাঁ, মানে এগুলো আর কি, ডাকাতি বা এগুলো চলতো আর কি সিপিএম আমলে। কিন্তু 2011 সালের পর সবকিছুতে পরিবর্তন। মানে পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে যেরকম ভাবে স্ট্রিক্টলি আর কি ডাকাত বা যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করতো তাদেরকে ভিতরে গারদের ঢুকিয়েছে এবং যেভাবে অ্যাকশন নিয়েছে, যার পরে এবং সব থেকে বড় ব্যাপার যে কর্মসংস্থান তারা অল্টারনেটিভ পেয়েছে, যার জন্য এখন এইসব কাজগুলো বন্ধ করে দিয়েছে। এখন মানুষ সুখে শান্তিতে বাস করে, কাজ করে, জমিতে হোক
বা কৃষির কাজ হোক বা আদার্স যে কোনো ব্যবসা, যে কোনো বস্ত্র শিল্প, সেলাইয়ের বিজনেস হয়, জরির বিজনেস হয়, এমব্রয়ডারি বিজনেস হয়, তো এইসব বিজনেসের দিকে মানুষ অটোমেটিক্যালি গিয়েছে এবং যার ফলে এই যে ক্রিমিনাল প্রবণতা সেটা আস্তে আস্তে কমে এসছে, এখন তো প্রায় নেই বললে চলে। আজ থেকে প্রায় 27 বছর আগে আমি যখন সাংবাদিকতা কলকাতায় শুরু করেছিলাম, আমার মনে আছে লাস্ট ট্রেন শিয়ালদা থেকে ছিল 11:35 ডায়মন্ড হারবার লোকাল। আজকের দিনে দাঁড়িয়ে শামীম আহমেদ কি বলতে পারবেন যে 11:35 ডায়মন্ড হারবার লোকালে মগরাহাট স্টেশনে নেমে নিরাপদে কেউ একজন হেঁটে হেঁটে তার বাড়িতে চলে যেতে পারবে না, তার কোনো বিপদ হবে না? একদম 100% শিওর। আপনি যে কোনো দিন নিজেই ট্রাই করতে পারেন, কাউকে দিয়ে ট্রাই করাতে পারেন, কোনো রকম কোনো কিছু হবে না, কারণ এখানে এখন 100% সিকিউর জোন। মানে আমার ভয় পাওয়ার কোনো কারণ কোনো নেই। ভয় পাওয়ার কারণ যদি আমি 11:35 আপনি রাত 1টা 2টো 3টে 4টে যখনই যান, এখন কোনো অসুবিধা নেই। আমার মনে আছে যে ডায়মন্ড যখন একবার ওই টিকিট চেকিং নিয়ে খুব ধরপাকড় হচ্ছে, ডায়মন্ড হারবার স্টেশনে সেই চেতনার ট্রেনটাকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এখন আপনি বলছেন যে ল অ্যান্ড অর্ডার বিল্ডিং, এখন ল অ্যান্ড অর্ডারে কোনো রকম কোনো জায়গায় সেরকম সমস্যা নেই। মানুষ এখন মানে আমরা এটাই বলছি 2011 সালের পর থেকে আর কি, ঠিক আছে, পুলিশ এবং যারা আমরা রাজনীতিবিদ আছে আর কি, তা সাধারণ মানুষকে বোঝাতে সক্ষম যে এটা করে কোনো লাভ হবে না, তোমাদের যে কোনো প্রয়োজন আছে আমরা বলো, আমরা সেটা সলিউশন করি। তো আলটিমেটলি এখন ল অ্যান্ড অর্ডার মানে একদম খুব ভালো। শামীম, মগরাহাটে সংখ্যালঘুদের জনসংখ্যা অনেক বেশি। আপনি একজন শিক্ষিত সংখ্যালঘু যুবক। আমি এই গোটা আলোচনাতে কখনো শামীমকে আপনি বলছি, কখনো তুমি বলছি, কিছু মার্জনা করবেন। শামীম আমার থেকে অনেকে বয়সে ছোট, যদিও একজন রাজনৈতিক নেতা আমার আপনিই বলা উচিত, কিন্তু আমারই হয়তো বদ অভ্যেস মাঝে মাঝে আপনি, মাঝে মাঝে তুমি বেরিয়ে যাচ্ছ। তো আমি যেটা বলতে চাইছি যে তুমি একজন সংখ্যালঘু শিক্ষিত যুবক, ডায়মন্ড হারবার উইমেন্স ইউনিভার্সিটিতে তুমি সরকারি চাকরি করো, তো তোমার তো, এবং তুমি জনপ্রতিনিধি, তুমি নির্বাচনে লড়তে চাইছো, তুমি কি আগামী দিনে এরকম ভাবে ভাবো যে মগরাহাট, ডায়মন্ড হারবার বা এই যে বিস্তীর্ণ প্রান্তিক অঞ্চলের যে ছেলে মেয়ে যারা আছে তাদের পঠন পাঠনের জন্য আরো কিছু স্ট্রাকচার্ড কিছু করা, মানে ধরো মানে তারা যেন এমন কিছু ভোকেশনাল শিখুক বা এমন কিছু শিখুক যারা যেন আগামী দিনে জীবিকার দিকে একটা, ধরো একটা এরকম হতে পারে যে সুপার 30 মতো একটা কিছু, যে 30 জন মেধাবী ছাত্রছাত্রীকে নিয়ে তুমি একটা স্পেশালাইজড কিছু একটা কোচিং এর ব্যবস্থা করলে যারা আবার পরবর্তী প্রজন্মকে হেল্প করবে। না, মানে এই শিক্ষা ব্যবস্থার দিক থেকে আর কি এমনিতেই মগরাহাট বা ডায়মন্ড হারবার চত্বর আর কি মানে অনেক আপনারা জানেন ডায়মন্ড হারবার, আপনি বললেন ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়, আমরা ক্ষমতায় আসার আগে 12টা ইউনিভার্সিটি ছিল পশ্চিমবঙ্গে, এখন 42খানা ইউনিভার্সিটি। তো ব্যাপক এই বিশ্ববিদ্যালয় তো নতুন, একদম ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি 2013 সালে তৈরি হয়। 2013 সালে, হ্যাঁ। তাছাড়াও আপনি জানেন এখানে বেসরকারি ইউনিভার্সিটি যেটা আছে আর কি আমাদের নিউটিয়া ইউনিভার্সিটি। তো ডায়মন্ড হারবারে পড়াশোনা বা ডায়মন্ড হারবারে আপনি দেখবেন মেডিকেল কলেজ সব আমাদের সময়ই করা, মানে তৃণমূল জামানাই তৈরি আর কি। এবং যেটা আছে আর কি আমাদের মগরাহাট পশ্চিমের ক্ষেত্রে আর কি আমাদের যেটা ওখানে মগরাহাট মহাবিদ্যালয় আছে, আমি চেষ্টা করবো ওখানে ক্ষেত্রে কিছু সাবজেক্ট এখনো পর্যন্ত আসে বা স্টার্ট হয়নি, সব সাবজেক্টগুলোকে পরবর্তীকালে স্টার্ট করানোর জন্য, যেগুলো থেকে এছাড়াও একটা আইটিআই কলেজ করানোর জন্য আমি বলবো আমার সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অবশ্যই রিকোয়েস্ট করবো, যাতে আর কি এই যেটা বললেন আর কি সেখান থেকে যদি আর কি পড়াশোনা করে যদি পরবর্তীকালে তারা আর কি ফিউচারে কোনো মানে কর্মসংস্থানের সঙ্গে যুক্ত হতে পারে তার জন্য। এছাড়াও আমি যেটা আর কি এই যে ইয়ং প্রজন্ম যেটা আর কি ইউথ প্রজন্ম যারা তাদের কর্মসংস্থানের সুযোগ করতে পারে, নিজেরা যদি কর্মসংস্থান করতে পারে তার জন্য আমি ক্ষুদ্র এবং মাঝারি শিল্প যেগুলো আছে সেগুলোর প্রতি করতে পারি এবং তাদের সেখানে ব্যাংকিং লোন থেকে, কারণ যেহেতু ওখানে কৃষি প্রধান এবং এছাড়াও কিছু ব্যবসা আছে বস্ত্র শিল্প থেকে আরম্ভ করে এই ধরনের ব্যবসা ওখানে চলেন, পানের বরজ আছে, ঠিক আছে। তো এই ধরনের যারা ব্যবসা করতে চায় তাদেরকে আরো ইন্সপায়ার করবো যাতে আর কি তারা ভালো করে নিজের পায়ে দাঁড়ায়। শিক্ষিত একটা ছেলে যদি নিজে ব্যবসা শুরু করে, ছোট থেকে শুরু করে আস্তে আস্তে সেটা বড় হবে, কিন্তু আমরা যেটুকু যা আমাদের সরকারের যেসব অনুদান বা যেগুলো ব্যাংকিং লোনের ব্যবস্থা আছে সেগুলো করে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, মানে কারণ দেখো একটা সমস্যা পশ্চিমবঙ্গে এখন জেগে উঠছে, যেটাতে শিক্ষার প্রভাব অনেক বেশি। কারণ ধরো মগরাহাট, ডায়মন্ড হারবার এখানে সংখ্যালঘু জনসংখ্যা আছে, হিন্দু জনসংখ্যা আছে, একটা সোশ্যাল টেনশন কোথাও না কোথাও মাঝে মাঝে তৈরি হয়। শিক্ষা হয়তো এই টেনশনটাকে অনেকটা ইজ করে দিতে পারে। এবং এখানে একজন সংখ্যালঘু জননেতা হিসেবে, যেহেতু সংখ্যালঘু জনসংখ্যা এখানে বেশি, হিন্দুদের সঙ্গে যে একটা যে কনফিডেন্স বিল্ডিং, যে একটা আস্থার সম্পর্ক তৈরি করা, এটাতে আমি শুনি, আমি আপনার কাছে শুনতে চাই, আমি শুনে এসেছি, অনেকটাই শুনে এসেছি, দর্শকরাও শুনুক, আমি আপনার মুখ থেকে দর্শকরা শুনুক, এই আস্থা বাড়ানোর জন্য যে আপনি কি করছেন, এই যে ডায়মন্ড হারবারে একটা ঘাট, আমি চাই যে আপনার মুখ থেকে মানুষ শুনুক।
একটা আমরা ডায়মন্ড হারবার একটা দর্পণ ঘাট বা গঙ্গা আরতি ঘাটের জন্য প্রপোজাল আমরা আমার সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়েছিলাম। এটা অলরেডি ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে আর কি অলরেডি হচ্ছে আর কি। তো এক সময় চৈতন্যদেব আমাদের ডায়মন্ড হারবারে এসেছিলেন। হ্যাঁ, মানে তখন কথিত আছে হ্যাঁ। যে বারুইপুরে মহাপ্রভু তলায় নাকি চৈতন্যদেব এসেছিলেন এবং তারপরে আস্তে আস্তে আবার ডায়মন্ড হারবারের দিকে এসেছে। এসেছিলেন। তো এই জন্য আমাদের এখানকার যারা বিশিষ্ট জনেরা আছে তারা আমার কাছে রিকোয়েস্ট করে যে ঘাটটার নাম চৈতন্যদেবের নামে রাখা হোক, যেহেতু এই রাস্তা দিয়ে গিয়েছে বা এখানে নেমেছিলেন চৈতন্যদেব। তো আমি এটা আমার সংসদকে জানাই, ঠিক আছে, মানে অভিষেকে জানান। হ্যাঁ একদম আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাই এবং দাদা বলেছেন যে ঠিক আছে, যদি মানুষজন চায় আমি এটা ব্যবস্থা করবো ঘাটটার নামকরণের। এখন তো কাজ চলছে, কাজটা কমপ্লিট হওয়ার পরে তারপরে দেখা যাবে। তো যাই হোক আর কি, শুধু এটা নয়, আমরা এখানে হিন্দু মুসলিম বলে আলাদাভাবে মানুষ জন্মে দেয়। আপনার ব্যাপারে 41%, 41.5%-এর মতো মুসলিম কমিউনিটি আছে, বাদ বাকিটাই হিন্দু মানে কমিউনিটি, হিন্দু মেজরিটি হ্যাঁ, ডায়মন্ড হারবারে। বিধানসভা। কিন্তু মানে আমি তো এখান থেকে অবজারভার হিসেবে কাজ করেছি, আমার কোনোদিন মনে হয় না যে এখানে হিন্দু মুসলিম বলে কোনো রকম ডিভাইডেশন আছে। এবং আমরা এখানে রামকৃষ্ণ মিশন আছে, সরিষা রামকৃষ্ণ মিশন, এখানে তো হিন্দু মুসলিম সকলেই পড়াশোনা করে। এবং আমার যেটা এখানে মনে হয়েছে যে আমরা পশ্চিমবঙ্গের বাসী হিসাবে কোনোদিন হিন্দু মুসলিম নিয়ে তো আমাদের মানে সেরকম কোনো টেনশন ছিল না। এখন ইদানিং হয়তো কোনো দল বা কোনো রাজনৈতিক দল তারা চেষ্টা করছে বিভেদ ঘটানোর, কিন্তু আমার মনে হয় না পশ্চিমবঙ্গের যা ঐতিহ্য, যা সংস্কৃতি, তাতে এই হিন্দু মুসলিমকে এরকম ভাবে আলাদা করতে পারবে। কারণ ঈদের সময় যেমন আমার বাড়িতে আমার হিন্দু বন্ধুরা এসে খাওয়া দাওয়া করে, আবার দুর্গাপুজোর সময় তাদের বাড়িতে গিয়েও আমরা খাওয়া দাওয়া করেছি। ছোট থেকে আমরা এরকম ভাবে বেড়ে উঠেছি। তো আমার মনে হয় না যে হিন্দু মুসলিমকে ডিভাইডেশন করে যেটা চেষ্টা করছে বিজেপি সরকার বা বিজেপি, ওয়েস্ট বেঙ্গলে সাকসেসফুল পাবে। সেটা আপনি 2026-এর রেজাল্টেও বুঝতে পারবেন যে এসব করে কোনো কিছু হবে না। আগে বাংলাকে বুঝতে হবে, বাংলার ঐতিহ্যকে বুঝতে হবে, বাংলার সংস্কৃতিকে বুঝতে হবে। আমরা ছোটবেলা থেকে এই ডায়মন্ড হারবার মানে বুঝলাম যে ডায়মন্ড হারবার মানে একটা পিকনিক স্পট। ডায়মন্ড হারবার, রায়চক, নূরপুর, এটা মানে একটা পিকনিক স্পট এবং এত সুন্দর গঙ্গা এখান দিয়ে বয়ে যাচ্ছে। কিন্তু এখন ইদানিং কালে আমরা সর্বভারতীয় ক্ষেত্রে যে ট্রেন দেখি, তাতে দেখি যে এইরকম যদি একটা সুন্দর নদীবক্ষ থাকে, একটা নদীর পাড় থাকে, সেখানে পর্যটনের একটা বিপুল সম্ভাবনা থাকে। ডায়মন্ড হারবারে একটা ছোট ঘটনা, সেটা হচ্ছে পূর্ণলক্ষ্মী বলে একটি হোটেল রয়েছে, অর্ধেক সময় জায়গা পাওয়া যায় না। তো এই যে ডায়মন্ড হারবারকে কেন্দ্র করে যারা পর্যটনের বিপুল সুযোগ রয়েছে, আপনার কি মনে হয় কখনো যে এইখানেই একটা মানে পর্যটন, এটাই হচ্ছে এখানে লোকাল ইকোনমিটাকে একটা অলরেডি আমরা প্রপোজাল নিয়েছি, আমার সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার বিউটিফিকেশন করার জন্য একটা প্রপোজাল নিয়েছিলেন। কাজ হচ্ছিল সেই সময়, আপনারা হয়তো জানেন যে ডায়মন্ড হারবার যে নদীর রাস্তাটা আর কি ভেঙে গিয়েছিল, তারপরে এই কাজটা আপাতত বন্ধ থাকে। তারপরে আমরা নতুন করে আবার ফিরে দাদাকে রিকোয়েস্ট করছি, দাদা এই কাজটা তো করতে হবে আমাদের। বিউটিফিকেশনটা ডায়মন্ড হারবার মানুষের দীর্ঘদিনের একটা স্বপ্ন যে ডায়মন্ড হারবার একটা বিউটিফিকেশন, যার সাথে বিভিন্ন ডায়মন্ড হারবারের মানুষ ইকোনমিক্যালিও জড়িত থাকবে পরবর্তীকালে। তো দাদা এটাতে হ্যাঁ বলেছেন এবং এটা প্রপোজাল অলরেডি ফিনান্সে আছে, খুব সম্ভবত আপনার ডিরেকশন। এবং এবারে আমাদের যে ডায়মন্ড হারবার যে প্রতিশ্রুতি দরকার, তার মধ্যে প্রথম এটাই আছে যে ডায়মন্ড হারবার নদীর ধারে একটা বিউটিফিকেশন করা। ডায়মন্ড হারবারে একটা ওই নদীর ধারে একটা কেল্লা ছিল, আজ থেকে 20-30 বছর আগেও যখন মানুষ এখানে আসতো পিকনিক করতে, ওই কেল্লাটার মধ্যে মানে একটা গা ছমছমের ব্যাপার, ওই কেল্লার মধ্যে সুড়ঙ্গ আছে। তো ওই কেল্লাটার এখন একটা ইটেও দেখা যায় না, কি হচ্ছে কেল্লাটা নদী গর্ভে আস্তে আস্তে বিলীন হয়ে গিয়েছে। তো আমরা এটা দাদাকে অলরেডি বলেছি যে দাদা একটা পুরোনো কেল্লা, যেহেতু মানুষ অনেকে আসে ডায়মন্ড হারবারে পুরোনো কেল্লা দেখার জন্য, তো সেটা তো কোনো কিছু এখন আর নেই অবশেষ। তো আমরা দাদাকে অভিষেক দাকে বলার পরে অভিষেক দা বলেছে ঠিক আছে, একটা কেল্লার আমি রেপ্লিকা তৈরি করে দেবো, যাতে সাধারণ মানুষ এসে অন্তত বুঝতে পারে যে এখানে এই রকম স্ট্রাকচারের একটা কেল্লা ছিল, যেটা হয়তো এখন নেই, কিন্তু আমরা একটা তৈরি করে দিলাম, যেটা মানুষ এসে অন্তত দেখতে পারবে যে ডায়মন্ড হারবারে এটা ছিল। এটা খুব মানে সত্যি যদি হয় একটা দারুণ জিনিস হবে, কারণ ওই কেল্লাটাকে নিয়ে প্রচুর মানুষের কাছে একটা নস্টালজিয়া রয়েছে, যে যারা বিশেষ করে এই দক্ষিণ 24 পরগনার যে মানুষ, এবং একটা রকম যদি এটা আবার হয় তাহলে একটা বৃহৎ একটা পর্যটনের ইয়ে তৈরি হবে। মানে অনেক কিছু ভাবনা আপনার আছে এবং সারাদিন ধরে ঘুরে বেড়ান এই 3টে যে বিধানসভা। আমি শুনেছি যে শামীম আহমেদ নাকি ঘুমোয় না, সারা রাত জেগে থাকে। কলকাতা থেকে অনেকে নাকি ইন্টারভিউ করতে আসছে, কেউ ভোর 3টে ইন্টারভিউ করছে, ভোর 4টে ইন্টারভিউ করছে। আমি তো ফরচুনেট যে আমি কলকাতা থেকে এসেছি আর এই চায়ের দোকানের পাশে ডায়মন্ড হারবারে শামীমকে পেয়েছি এবং শামীমের সাথে আমি একটা ইন্টারভিউ করছি। শামীম আহমেদ রাত্রে ঘুমানোর সময় পায়? অ্যাকচুয়ালি এটা আজকে নয়, প্রথম থেকেই আর কি একটু লেট নাইটে ঘুমাই, ওই 3টে 3:30-এর পরেই আর কি। তাহলে স্বপ্ন দেখে কখন? স্বপ্ন না দেখলে অত বড় দোতলা সেবাশ্রয়, স্বপ্ন না দেখলে ডায়মন্ড হারবারে বিউটিফিকেশনের কথা বলা,
না, এগুলো স্বপ্ন না দেখে ওটা ভাবনা চিন্তা, ঠিক আছে, সেখান থেকে এসে যায়। তো এই যে চিন্তা ভাবনাগুলো এসছে সেটাও আমার সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য, কারণ উনিও তো ইউনিক চিন্তা ভাবনা করেন। তো আমরাও ওনার দেখা দেখি ভাবতে শুরু করেছি যে কিভাবে আরো নতুন কিছু করা যায় ডায়মন্ড হারবারের জন্য, আমার মগরাহাট পশ্চিমের জন্য, মহেশতলার জন্য নতুন কিছু চিন্তা ভাবনা। তো সেগুলো থেকেই এগুলো আস্তে আস্তে করে আর কি আমাদের চিন্তা ভাবনার মধ্যে আসছে, এবং যা কিছু আছে সঙ্গে সঙ্গে আমরা আমাদের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাই যে দাদা এটা করলে কেমন হয়। আমি এবারে একটু ব্যক্তিগত জায়গায় আসি, যে এতটা সময় আপনার পরিবারে কে কে আছেন? পরিবারে মা, বাবা, দাদা, বৌদি। সময় দিতে পারেন পরিবারে? পরিবারে বলতে সকালে উঠে ঘুম থেকে উঠে আর কি ব্রাশ করতে করতে ব্রাশ করি, তারপর ব্রেকফাস্ট করার সময় বাড়ির সকলের সাথে কথাবার্তা হয়, ওই আধ ঘন্টা 45 মিনিট খুব বেশি হলে। তারপরে এখন তারপর দুপুরে কোনোদিন যদি বাড়ি যাই আর কি, দুপুরে লাঞ্চ করি, তাহলে হয়তো সকলের সাথে দেখা হয়। আর না হলে মানে আর সারাদিনে দেখা হওয়ার চান্স নেই, কারণ আমি রাত্রে তো অনেক লেটেই ফিরি, তখন সকলে ঘুমিয়েই পড়ে। এই এখনো পর্যন্ত শামীম আহমেদ একা, এই যে 26-এর ভোট সেটা পেরিয়ে যাওয়ার পরে কি একটা কোনো সুখবর আসবে? শোনা যায় শামীম আহমেদের বান্ধবী রয়েছে, এবং শামীম আহমেদের বান্ধবী ডাক্তারি পড়ছেন বা ডাক্তার, আমি ঠিক জানি না, শামীম আহমেদই বলবেন। না, সেরকম কোনো কিছু ব্যাপার নেই, এই ব্যাপারে এখন পর্যন্ত আমরা চিন্তা ভাবনাই আমি করিনি আর কি, ঠিক আছে। না, আমি যেটা শুনে এসেছি এই যে শামীম আহমেদের বান্ধবী ডাক্তারি পড়ছেন। না না না, ওরকম কোনো কিছু ব্যাপার নেই। তো এখনো একটা লাজুক লাজুক মুখ আমি সামনে দেখতে এখনো পাচ্ছি। পর্যন্ত এরকম কিছু ব্যাপার নেই, এখন এই নিয়ে ভাবিনি আর কি। আপনার ইলেকশন দেখা যাক, যদি বাড়িতে তো বলে, ঠিক আছে, দেখা যাক কি হয়। মানে আমরা মানে একটা পেলেও পেতে পারি একটা ভালো খবর। দেখা যাক, ইলেকশনটা সব থেকে এখন বড়, আগে ফার্স্ট প্রায়োরিটি, তারপরে বাড়ি থেকে তো বলে প্রায়, ঠিক আছে, বিয়ের জন্য যে কবে বিয়ে করবি বল, ঠিক আছে। হ্যাঁ, একটা সমর্থ একটা যুবক 32-33 বছর বয়স, সরকারি চাকরি করে, দুদিন বাদে যদি জিতে যান তাহলে বিধায়ক হয়ে যাবেন, বলাটা খুব স্বাভাবিক। কিন্তু আমি যেটার সন্ধানে এসেছিলাম আপনাদের দেখাতে, যে ডায়মন্ড হারবার মডেল মানে যে শুধুমাত্র সেবাশ্রয়, ডায়মন্ড হারবার মডেল মানে শুধুমাত্র ওই যে মানে রাস্তা তৈরি, পরিষেবা পৌঁছে দেওয়া, নলকূপ, এগুলো নয়। ডায়মন্ড হারবারে একটা পলিটিক্যাল মডেলও রয়েছে, যে পলিটিক্যাল মডেল বুঝতে গেলে শামীম আহমেদকে দেখতে হয়। এই যে ঝকঝকে তরুণ, এবং শামীমই বললেন যে অ্যাভারেজ এজ হচ্ছে বিলো 40। এইটা আগামী দিনে যদি 26-এ যদি ক্ষমতার পরিবর্তন না হয়, 26-এ যদি তৃণমূল সরকারি থেকে যায়, এবং 26-এ যদি পরেও যদি শাসক দল তৃণমূলই থাকে, তাহলে দেখা যাবে এই মডেলটাই কিন্তু আর শুধু ডায়মন্ড হারবার মডেল থাকছে না, এই মডেলটাই ইভলভ করবে গোটা রাজ্য জুড়ে। ধন্যবাদ শামীম ওয়ালের সাথে কথা বলার জন্য। থ্যাংক ইউ। আজ এ পর্যন্তই, নমস্কার, ভালো থাকবেন।